স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। এগিয়ে যাচ্ছে রোড ও রেল স্ল্যাবের কাজও। দেশি বিদেশি সব সংশয়কে তুচ্ছ করে নিজেদের সক্ষমতার বড় প্রমাণ এই সেতুর মাধ্যমে বিশ্ব এখন জানবে হার না মানা অদম্য এক দেশ বাংলাদেশের নাম। যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো মরে নাই, আমরাও কাজ করেই দেখাবো যে কাজটা হচ্ছে। আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু। আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট 41টি স্প্যান সবগুলোই বসে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাসানচরে নিজস্ব ঘর পেল 1642 জন। দেয়া হয়েছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। ব্যবস্থাপনায় সন্তুষ্ট আগতরা। সব প্রস্তুতি শেষ, যে কোনো মুহূর্তে ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ। করোনার টিকা হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপ প্রাক বাছাইয়ে কিছুক্ষণ পর কাতার পরীক্ষা বাংলাদেশ ফুটবল দলের। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেয়ার ছক জামাল ভুঁইয়ার, সতর্ক স্বাগতিকরা। শুরুতেই পদ্মা সেতুর খবর। অপেক্ষা আর মাত্র একটি স্প্যান, তারপরেই পুরোপুরি দেখা যাবে স্বপ্নের পদ্মা সেতু। আজ মাঝ নদীতে 40তম স্প্যান বসানোর পর দৃশ্যমান এখন 6 কিলোমিটার। সেতু কর্তৃপক্ষ বলছে এরপর গতি আনা হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। শীতের ভোরে মাত্র উকি দিচ্ছে সূর্য, তখনও নদীতে ঘন আস্তরণ মেলে আছে কুয়াশা। শুক্রবার ছুটির দিনের আমেজ কাটিয়ে একটু একটু করে তখন জাগছে পদ্মার দুই পারের মানুষ। গন্তব্য মাঝ নদীর 11 ও 12 নম্বর পিলার। খুব দূরে দৃষ্টি যায় না, তবু সামনের দিকে এগিয়ে চলা। চোখে পড়ে পদ্মা সেতুর 40তম স্প্যানটি। আগের দিন বৃহস্পতিবার পিলারের কাছে নিয়ে মাঝ নদীতে রেখে দেওয়া হয় স্প্যানবাহী ক্রেনটি। আশপাশে নৌযানগুলোর সঙ্গে কোনোরকম দুর্ঘটনা এড়াতে রাতভর ক্রেনটি পাহারা দেয় সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8টায় কাজ শুরু করার কথা হলেও কুয়াশার কারণে শুরু হয় 9:30টায়। কাজ এগিয়ে গেছে, সমান্তরালে পদ্মা সেতুর প্রকৌশলীদের বেড়েছে অভিজ্ঞতা, দক্ষ হয়েছে হাত। এতদিনে তাদের জানা হয়ে গেছে স্প্যান বসানোর দিনগুলোতে কী ধরনের জটিলতা থাকে, কি করে তা সমাধান করতে হয়। সর্বনিম্ন সময় মাত্র 1 ঘন্টায় তুলে দেওয়া সম্ভব 40তম স্প্যানটি। স্পিড বোটের সময় যায়, লঞ্চের সময় যায়, এই সময়টা আর কি গাড়িতে ডাইরেক্ট গেল গিয়া। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়েছে। পদ্মা সেতু হলে আমাদের খুব ভালো হবে। আমার সামনে সবকিছু হচ্ছে, দেখতে পাচ্ছি। আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগছে। আর মাত্র একটি স্প্যান বাকি আছে, এরপরই স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। সেতুর স্প্যান বসানোর কাজ শেষের দিকে হওয়ায় এদিন কাজের অগ্রগতি দেখতে আসেন প্রকল্প পরিচালক, প্রধান পরামর্শক সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম থেকেই কনফিডেন্ট ইনশাল্লাহ পারবো, এবং আমরা করে দেখাই দিলাম। আমরা অনেকবারই বলেছি যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো মরে নাই, আমরাও কাজ করেই দেখাবো যে কাজটা হচ্ছে। মহাপ্রান্তে আগে থেকে বসানো 10টি স্প্যানের সাথে নতুন স্প্যানটি যোগ হওয়ার পর পুরো সেতুতে বাকি থাকলো আর মাত্র একটি স্প্যান। আগামী সপ্তাহে সেটাও বসে দেওয়ার পরিকল্পনা এগুচ্ছে জোরে সোরে। ছিল অনিশ্চয়তা, প্রাকৃতিক আর কারিগরি শত জটিলতা। সবকিছু উতরে সময় এখন স্বপ্ন দেখার। দেশি বিদেশি সব সংশয়কে তুচ্ছ করে নিজেদের সক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ এই সেতুর মাধ্যমে বিশ্ব এখন জানবে অদম্য এক দেশ বাংলাদেশের নাম। অপেক্ষা আর মাত্র 1 সপ্তাহের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর বাকি একটি স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আর মাত্র একটা স্প্যান বসার বাকি, সেটা 10 তারিখের মধ্যে আশা করছি আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট 41টি স্প্যান সবগুলোই বসে যাবে। এই সুখবরটা আপনাদেরকে আমি দিচ্ছি।
এবার রোহিঙ্গা স্থানান্তর প্রসঙ্গ। কক্সবাজারের ক্যাম্প ছেড়ে ভাসানচরে নিজস্ব ঘর পেলেন ১৬৪২ জন। শুক্রবার সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় উপকরণ সহ তাদের নিজ নিজ আবাসস্থলে পৌঁছে দেয় নৌবাহিনীর সদস্যরা। এর মাধ্যমে শুরু হলো এই রোহিঙ্গাদের উন্নত জীবনের পথ চলা। নতুন আশ্রয়স্থলে এসে খুশি তারা। নোয়াখালীর ভাসানচর থেকে সাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উখিয়ার কুতুপালং আশ্রয় শিবির থেকে নোয়াখালীর ভাসানচর দীর্ঘ যাত্রা এসব রোহিঙ্গার। আর এই যাত্রাপথে রোহিঙ্গাদের মধ্যে বিন্দুমাত্র ক্লান্তি কিংবা অবসাদ ছিল না। দুপুর তখন ২টা। একে একে ৭টি নৌ এবং সেনাবাহিনীর জাহাজ ভিড়ে ভাসানচর জেটিতে। জাহাজ থেকে নামে রোহিঙ্গারা। প্রথমে ট্রানজিট ক্যাম্পে, তারপর গাড়ি যোগে নিয়ে যাওয়া হয় ওয়ের হাউসে। সেখানেও ছিল চমক। চকলেট এবং বেলুন দিয়ে বরণ করে নেওয়া হয় রোহিঙ্গা শিশুদের। সন্ধ্যা গড়ানোর আগে নির্ধারিত আবাসস্থলে পাঠানো হয় রোহিঙ্গা পরিবারগুলোকে। সবার মুখে কিন্তু হাসি, আজকে কিন্তু কোনো টেনশন নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য বলেছি। এবং একই সাথে এখানে যে ফেসিলিটিগুলি কক্সবাজারে পেয়েছিল, এখানে অনেক বেশি ভালো অবস্থানে থাকবে। সেই ফেসিলিটিগুলি আমাদেরকে সহযোগিতা করার জন্য বলছি। এর আগে সকালে চট্টগ্রামের বোট ক্লাব জেটি থেকে শুরু হয় রোহিঙ্গা বহরের ভাসানচর যাত্রা। একেবারে নতুন পথে নতুন আবাসে যাত্রা হলো। রোহিঙ্গাদের চোখে মুখে ছিল নতুন কিছুর স্বপ্ন, বরং নতুন জায়গায় উন্নত জীবনের আশা। রোহিঙ্গাদের যাত্রাপথ নির্বিঘ্ন করতে নৌবাহিনী ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আরারে ঘোষণা করিল যারা নিজের দায়িত্ব আরাও খুশি হয়ে যায়। ভালো এর তারপরে আর একটা বিভিন্ন ধরনের সমস্যা দেখি দিয়ে আনলাই, তারপরে আর নিজস্ব হয়েছে কি বাসন ফরম মাইরে আর নিরাপত্তা লাই আর বাসন ফরম মাইরে বসবাস করি। বাসনচর দিয়া হদিবা জারি কিন্তু আর একখানা শান্তি করে কি তাকে বললাই। ভাসানচরে রোহিঙ্গাদের থাকার উপযোগী আবাসস্থল তৈরির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী। রোহিঙ্গাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে সব ব্যবস্থায়। পরিবেশটা অনেক ভালো, থাকার ব্যবস্থা ভালো, মাছ চাষ করতে পারবে। আর নিজেরা আর স্কুল কলেজ অন্য ফ্যাসিলিটিস তো আছে, মসজিদের ব্যবস্থা আছে। কক্সবাজারের টেকনাফ উখিয়ায় বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। কিন্তু নানা শর্ত জুড়িয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো স্থানান্তরের বিরোধিতা করছিল। কমল দে, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। এদিকে রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরকে সরকারের অভূতপূর্ব সাফল্য বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। এর মাধ্যমে রোহিঙ্গাদের ঘিরে পশ্চিমা বিশ্বের ভূ রাজনৈতিক খেলা বন্ধের পাশাপাশি গতি আসবে মিয়ানমারের স্থায়ী প্রত্যাবাসন প্রক্রিয়ায়। রাশেদ বাপি রিপোর্ট। মিয়ানমারের সরকারি বাহিনীর স্বজাতি নির্মূলের এই তাণ্ডব লীলায় বাংলাদেশ সীমান্তে ২০১৭ সালের আগস্টে ঢল নামে রোহিঙ্গাদের। মানবিকতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে কক্সবাজার ও উখিয়াতে বাস্তুচ্যুত নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকার, যা আন্তর্জাতিক বিশ্বে কুড়ায় ভূয়সী প্রশংসা। দফায় দফায় আলোচনা, প্রত্যাবাসন চুক্তির পরও আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক নানা কূটকৌশলে ৩ বছরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে খাবার, আবাসন, নিরাপত্তা, কর্মসংস্থান সহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন তোলে আন্তর্জাতিক সংস্থাগুলো। সব বাধা পেরিয়ে ভাসানচরে রোহিঙ্গারা যেতে রাজি হওয়ায় পুরো বিষয়টিকে সরকারের অনেক বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটা তো গোপনে নেওয়া হচ্ছে না, রাতের বেলাও নেওয়া হচ্ছে না। সুতরাং রোহিঙ্গারা স্বইচ্ছায় যাচ্ছে। আজকে এই রোহিঙ্গাদের যে স্থানান্তর শুরু হলো, কূটনৈতিক একটি যে প্রচেষ্টা, তার বড় সফলতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতাকে রোহিঙ্গার সমস্যা জিইয়ে রাখার অপচেষ্টা উল্লেখ করে সমস্যার স্থায়ী সমাধানে চীনকে পাশে পেতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। পাশাপাশি এগিয়ে থাকতে হবে তথ্যযুদ্ধেও। যদি রোহিঙ্গারা এখন নিরাপদ জায়গায় যায়, তাহলে এই ভূরাজনৈতিক খেলা বা স্বার্থ পশ্চিমা বিশ্বের সেই জায়গাটি অনেক সংকুচিত হয়ে যাবে। আমার মনে হয় তখন চীন এগিয়ে আসবে। তারা যদি হ্যাপি থাকে মেন্টালিতে, আমাদের কোনো সমস্যা নাই, তখন তারাই অন্যদেরকে বলবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলবে, ডোনার এজেন্সিকে বলবে, তাদের কমিউনিটিকে বলবে যে আমরা খুব ভালো আছি। ২০১৭ সালে ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এই সংখ্যা বর্তমানে ছাড়িয়েছে ১২ লাখ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা। এই বক্তব্যের মাধ্যমে ৭১-এ পাকিস্তানের নৃশংস ভূমিকার জন্য বাংলাদেশ সরকার দেশটিকে ক্ষমা চাওয়ার বার্তা দিয়েছেন বলেও মনে করছেন তারা।
এছাড়াও বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার বিচারের দাবি তোলার এখনই সময় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রক্ত উজ্জিত স্বাধীনতার ৫০ বছরে পা রাখতে যাচ্ছে সেই দিনের সেই পরাধীন ভূমি। উন্নয়ন, আর্থসামাজিক বাস্তবতা, জ্ঞান বিজ্ঞান, এমনকি স্বনির্ভরতা নানা সূচকে আজ বাংলাদেশ ছাড়িয়ে গেছে পাকিস্তানকেও। বিশ্ব পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে দক্ষিণ এশিয়ার এই ইমাজিং টাইগার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এই সময় পাকিস্তানের নারকীয় অত্যাচার বাংলাদেশ এখনো ভোলেনি উল্লেখ করে শেখ হাসিনা দূতকে জানান, পাকিস্তানকে কখনো ক্ষমা করা সম্ভব নয়। পাকিস্তানকে সাহায্য করলো ভারতের সঙ্গে। পরাজিত শক্তির প্রতি শেখ হাসিনার এমন দৃঢ় মন্তব্যের পর নানা মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কূটনৈতিক মহল ও সুশীল সমাজ মনে করছে তার এই বক্তব্যে মাথা না নোয়ানোর অনুপ্রেরণা পাবে জাতি। মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখিয়েছেন, আপনি এসেছেন, আসেন, আপনি আমাদের অতিথি, কিন্তু এই আপনারা করেছেন, এটা আমরা বাঙালিরা কখনো ভুলবে না। এটা অর্থটা কি? আপনারা ক্ষমা চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য হচ্ছে গোটা দেশের ১৭ কোটি মানুষের প্রাণের কথা। তারা বলছেন এখন উচিত পাকিস্তানিদের গণহত্যা বিচার চাওয়ার জন্য সরকারের আন্তর্জাতিকভাবে মতামত সৃষ্টি করা। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কিন্তু এ বিষয়ে একমত। ৭১-এ গণহত্যাটা পাকিস্তানিরাই করেছিল, কিন্তু সেই গণহত্যা স্বীকৃতির জন্য তো সরকারকে আনুষ্ঠানিকভাবে সেসব দেশের কাছে চিঠি দিতে হবে। আমাদের যে জনগণের প্রতিনিধিরা আছেন আজকে সারা পৃথিবী জুড়ে, তাদের সবারই সোচ্চার হওয়া উচিত, যাতে করে এই গণহত্যার কথা সারা পৃথিবীর মানুষ জানে। সব প্রস্তুতি শেষ, ভ্যাকসিন পৌঁছে গেছে যুক্তরাজ্যে, এখন কেবল প্রয়োগের পালা। প্রথম ধাপের ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে ৯৯% মৃত্যু প্রতিরোধ ও হাসপাতালে ভর্তি ঠেকানোর আশা করছে ব্রিটেন। বেলজিয়ামের এখানেই উৎপাদিত হচ্ছে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন। যুক্তরাজ্যের অনুমোদনের পর এখন তা সরবরাহ করছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। এরই মধ্যে ৪ কোটি ডোজ ভ্যাকসিন পৌঁছে গেছে যুক্তরাজ্যে। তবে নিরাপত্তার স্বার্থে ভ্যাকসিন মজুদের স্থান প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের কেন্দ্রস্থলে এই ভ্যাকসিন রাখা হয়েছে। এখান থেকেই হাসপাতালগুলোতে ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপে ৪ কোটি ডোজ দেয়া হবে ২ কোটি মানুষকে। ইংল্যান্ডের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রথম পর্যায়ের এই ভ্যাকসিন দিয়ে ৯৯% পর্যন্ত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। ঠেকানো যাবে হাসপাতালে ভর্তিও। বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক ও তাদের সেবকরা সবার আগে এই ভ্যাকসিন পাবেন। এরপরই পাবেন ৮০ বছরের বেশি বয়সীরা ও সামনের সারির স্বাস্থ্য ও সেবা কর্মীরা। ৭৫ বছরের বেশি বয়সীরা, ৭০ বছরের বেশি বয়সীরা এবং একই সঙ্গে মুমূর্ষরা থাকবেন এই তালিকায়। এরপর অগ্রাধিকার দেয়া হবে ক্রমান্বয়ে ৬০, ৫৫ ও ৫০ বছরের বেশি বয়সীদের। ১৬ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তারাও অগ্রাধিকার ভিত্তিতে পাবেন এই ভ্যাকসিন। করোনা থেকে পূর্ণ প্রতিরোধ ক্ষমতা অর্জনে লাগবে ২টি ডোজ। প্রথম ডোজ নেয়ার পর ১২ দিন পর রোগ প্রতিরোধ গড়তে শুরু করবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। ২১তম দিনে নিতে হবে দ্বিতীয় ডোজ। ২৮তম দিনে পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে সক্ষম হবেন ভ্যাকসিন গ্রহণকারী। এদিকে শনিবার থেকে স্পুটনিক 5-এর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে রাশিয়া। ওমর ইনান, সময় সংবাদ। চলতি মাসে ভারতেও করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের যে কোনো দেশের তুলনায় তার দেশ বন্টন সক্ষমতায় এগিয়ে বলেও দাবি করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে চূড়ান্ত ট্রায়ালে থাকা 3টি ভ্যাকসিনের একটি যে কোনো মুহূর্তেই প্রয়োগ শুরু করতে পারে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ব্রিটেন ও রাশিয়ায় যখন করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে, ঠিক সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন নতুন আরেকটি সুখবর। শুক্রবার বিভিন্ন রাজ্যের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকের পর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড টিকা প্রস্তুত হয়ে যাবে, শুরু হবে প্রয়োগের কর্মসূচিও। कोरोना की वैक्सीन के लिए बहुत ज्यादा इंतजार नहीं करना पड़ेगा। माना जा रहा है कि अगले कुछ हफ्तों में कोरोना की वैक्सीन तैयार हो जाएगी। पूरी दुनिया की नजर भारत पर भी है।
ভারতে অন্তত 8টি টিকা ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে, যার মধ্যে চূড়ান্ত পর্যায়ে বলা যায় 3টিকে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন তৈরি হচ্ছে সেরাম ইনস্টিটিউটে, আর রুশ স্পুটনিক 5-এর ট্রায়ালও চলমান। তাছাড়া ভারতের নিজস্ব কোভ্যাক্সিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হয় গেল বুধবার থেকে। আশা করা হচ্ছে এই 3টি থেকেই একটি অনুমোদন পাবে আগামী কয়েকদিনের মধ্যে। স্বাস্থ্য বিভাগের কর্মী ও গুরুতর অসুস্থ বয়স্ক ব্যক্তিরা প্রথমে এই টিকা পাবেন। তবুও এই বিষয়টি নিয়ে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা হবে, আর টিকার মূল্য নিয়েও শেষ পর্যায়ের আলোচনা চলমান। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা হতে হবে সবার। এজন্য ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় মহামারী মোকাবেলায় 3 দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the world. We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. Secondly, the world must treat the COVID-19 vaccine as a global public good. Thirdly, the challenges faced by the developing countries in the context of COVID-19, including financial assistance, should be specifically recognized. স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 24 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,772 জন। এছাড়াও শনাক্ত হয়েছেন 2,252 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,430 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,36,411 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,252 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,73,991 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,772 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,572 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,90,951 জন। ইসলামের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির 81তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয় একথা বলেন তারা। এ সময় শেখ ফজলুল হক মনির অবদানের কথা স্মরণ করেন তারা। আমরা ধর্মভীরু জাতি, কিন্তু আমরা কিন্তু ধর্মান্ধ নয়। যে মৌলবাদের উত্থান হওয়ার পায়তারা, এটারও আমাদের গভীরে যেতে হবে। তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি তাদের প্রিয় পাকিস্তানেও কিন্তু বাস আছে, কিন্তু সেখানে ইসলাম যায় না। আর ইসলাম সচ্চরে যায় হলো বাংলাদেশের জন্য। এইরা সেই শক্তি যারা বঙ্গবন্ধুকে এই ভাস্কর বানাবার বিরোধিতা করছে। মননের আমলা দিয়ে বাংলাদেশের প্রশাসন চলতে পারে, এবং আজকে যে আমরা মূল্যায়ন করি তিনি সঠিক পথে করেছেন, কারণ অনেক ষড়যন্ত্রের সাথে সেই পাকিস্তানের যারা প্রতিনিধিত্ব করেছেন তারা জড়িত ছিলেন। কাতার বাংলাদেশ বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের খবর। কাতারকে রুখে দেওয়ার লক্ষ্য নিয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। অন্তত 1 পয়েন্ট নিয়ে ফিরতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। অন্যদিকে কোচ জেমি ডে শিষ্যদের বলেছেন ম্যাচটা উপভোগ করতে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় স্বাগতিকরা। দোহায় আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। প্রায় 20 দিন পর শিষ্যদের নিয়ে আবারও মাঠে কোচ জেমি ডে। অবশ্য না থেকেও ছিলেন বাংলাদেশের হেড কোচ। জেমির পরিকল্পনা মতোই বাংলাদেশ সেরে নিয়েছে প্রস্তুতি পর্ব। এবার দিলেন শেষ মুহূর্তের টোটকা।
কাতারের সঙ্গে বাংলাদেশের শক্তির পার্থক্য বিস্তর, তবে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট লাল সবুজের দল। জয়ের স্বপ্নটা বাস্তব না সেটা জানা অধিনায়কের, তবে মাঠে নামার আগেই হাল ছাড়ছেন না। The main goal would be to get 1 point at least. I'm not saying that we're going to win, but it's going to be very difficult to win here in Qatar. কাতারে 2 প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জালে 4 গোল দিয়েছে প্রতিপক্ষরা, তাই রক্ষণ নিয়ে বাড়তি সতর্ক কোচ। Top of the group for a reason. They're the best team in Asia for a reason. They have the best players at the minute. So we know it's an unbelievably massive task to get anything from this game. সবশেষ 4 ম্যাচ জয়হীন ফেলিক্স সানচেজ শিষ্যরা কিছুটা সতর্ক থেকে দলকে সাহস যোগাচ্ছেন কোচ, তবে লক্ষ্যটা জানিয়েছেন স্পষ্ট। One of the identities of this team, they are very competitive, they are good organized and very compact, so we know that we need to be very accurate. কাতারের বিপক্ষে 5 দেখায় কোনো জয় নেই বাংলাদেশের। 2006 সালে এশিয়ান কাপের বাছাইয়ে ড্র করলেও এরপর টানা 4 ম্যাচ হেরেছে লাল সবুজরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে কাতার বাংলাদেশ কমিউনিটিতে চলছে জামাল ভুঁইয়াদের ফুটবল ম্যাচ ঘিরে আনন্দ উৎসব। 4 লাখ প্রবাসী বাংলাদেশের চোখ আজ ম্যাচের দিকে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে খেলতে আসায় দীর্ঘ 15 দিন আনন্দ উৎসব বিরাজ করছে কাতারের বাংলাদেশ কমিউনিটিতে। করোনা বিধিনিষেধ উপেক্ষা করেও 2 প্রস্তুতি ম্যাচে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফুটবল টিমকে উৎসাহ দিতে হাজির হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কমিউনিটির প্রত্যাশা ভালো খেলা উপহার দিবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ ফুটবল টিম কাতার আসছে, আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি, আমরা কাতার ইউনিটি আশা করি ওনারা ভালো একটা খেলা আমাদের উপহার দিবে। ভালো একটি রেজাল্ট কাতারের বিরুদ্ধে আমরা পাবো এই আশায় এবং কমিউনিটির মাঝে সকলেই প্রত্যাশা করছে। আমরা যারা মুখিয়ে আছি বাংলাদেশ দলের বিজয় দেখতে, ইনশাল্লাহ সন্ধ্যায় এরকম একটি সুসংবাদ পাবো। বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানাচ্ছে। ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন 2000 দর্শক। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুতে বসল 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু। এগিয়ে যাচ্ছে রোড ও রেল স্ল্যাবের কাজ। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাষাঞ্চলে নিজস্ব ঘর পেল 1642 জন। দেওয়া হয়েছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। ব্যবস্থাপনায় সন্তুষ্ট আগতরা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।